আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো একদম সকালবেলা আজরাককে নিয়ে ডাক্তারে চলে এসেছি, ওর পিডিয়াট্রিশিয়ানে। ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি বলতে গেলে, কারণ প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আজরাকের মুখের মধ্যে কীরকম একটু মানে কালো কালো হয়ে যেরকম মানে জ্বর ঠুসা উঠে ওই রকমটা হয়েছে। তো ও কিন্তু লিপসে বাইট করে, মানে দাঁত দিয়ে কামড়ায় লিপসের মধ্যে। তো আমরা ভেবেছিলাম প্রথমের দিকে মনে হয় ওই রকমই কিছু একটা, পরে দেখি না, ওইটা কমছে না, আস্তে আস্তে বাড়তেছে, আরও লাইক ঠুসার মতো হচ্ছে, যেরকম পানি জমে এরকম। তো পরে এটা কনসার্নিং আমি গুগল করে দেখলাম যে ডাক্তারে চলে যাওয়াটাই বেটার। তো ওদেরকে পিকচার পাঠালাম তুলে, তো ওরা বললো হ্যাঁ চেক করা দরকার। তো বললো যে এটা খুবই নর্মাল বাচ্চাদের জন্য, কারণ আমাদের সবার মুখের মধ্যে নাকি এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, আর কোনো কাটা বা ছেঁড়া অংশ পেলেই ওই ব্যাকটেরিয়া ওই জায়গাতে অ্যাটাক করে। তো আজরাত যেহেতু লিপসে কামড়ায় মানে দাঁত দিয়ে, ব্যাড হ্যাবিট কার্মেলার কাছ থেকে শিখেছে, আমার যে নেইবার কার্মেলা, ও দেখা যায় এরকম লিপসে বাইট করে। তো মাঝখানে ফালাক আজরাক ওর দেখা দেখি দুইজনেই এই হ্যাবিটটা ইয়ে করেছে। ফালাককে কমিয়েছি, বাট আজরাক সামহাও করে। তো এই জন্য আর কি, তো এই কাটা জায়গার মধ্যেই আর কি ব্যাকটেরিয়া অ্যাটাক করে জিনিসটা বেড়ে গিয়েছে। তো কিছু আর করার নেই। এখন হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে মুখে খাওয়ার জন্য আর লাগানোর জন্য। আর আমরা আবার আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার 3টা বাচ্চার কোনোটাকেই অ্যান্টিবায়োটিক দেইনি। বিভিন্ন কারণে দেখা গিয়েছে সময় প্রসঙ্গে অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু আমরা কখনো দেইনি, ওরা নিজে নিজেই রিকভারি করেছে। আসলে যত পারা যায় মেডিসিন থেকে দূরে রাখা দরকার। যদিও বা এখন লাইক ডাক্তারে গেলেই অ্যান্টিবায়োটিক এটা সেটা দিয়ে দেয়, তো একটু সময় দিলে কষ্ট পায় বাচ্চারা, স্লোলি হিল হয়, বাট ওদের ইমিউনিটি সিস্টেমটা একটু স্ট্রং হয় আর বিল্ড হয় বডিতে। তো যাই হোক, বাসায় চলে এসেছিলাম, তারপরে হচ্ছে নাস্তা টাস্তা করে আজরাককে নিয়ে স্কুলে ড্রপ অফ করলাম। ওর স্কুলও ছিল, যেহেতু আর্লি মর্নিং অ্যাপয়েন্টমেন্ট ছিল, চা নাস্তা কিছুই খেয়ে বের হয়নি, সেজন্য এসে চা খেয়ে ওদেরকে ওকে রেডি করে স্কুলে দিয়ে এখন চলে এসেছি বার্লিংটনে। আর আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা, স্নো পড়ছে, খুবই ভালো লাগছিল, ফ্রেশ স্নো একদম বাইরে। তো আজকে এসেছি টুকটাক শপিং করব, আর এখানে হচ্ছে এত সুন্দর সুন্দর ট্রাভেলিংয়ের যে বড় বড় টোট ব্যাগ, সেগুলো খুবই ভালো লাগছিল। আর এখন তো হচ্ছে ভ্যালেন্টাইন সিজন, মানে ফেব্রুয়ারি মাস চলে আসছে সামনে। তো দেখা যাচ্ছে লাল গোলাপির সমাহার, সব কিছুতেই পিঙ্ক অ্যান্ড রেড। ইভেন ডেকোরেশনের সাইডে গেলেও হার্ট সাইনের, পিঙ্ক সাইনের, পিঙ্ক কালারের, এত সুন্দর সুন্দর আর কি, দেখতে ভালোই লাগে। আর এই পার্সগুলো আসলে অনেক কিউট ছিল। আসলে ওই রকম আগে একটা সময় ছিল এরকম পার্স দেখলে পাগল হয়ে যেতাম, এখন মনে হয় যে না, এগুলো দিয়ে ঘর ভর্তি করে লাভ নাই। এই জন্য আমি আর এখন এই টাইপের ব্যাগ আমার খুবই কম কেনা পড়ে, বাট কিউট লাগে দেখতে। আর এই যে চেরি দেয়া, এগুলো এত কিউট, আসলে বাচ্চাদের জন্য বা টিনেজার বাচ্চাদের জন্য এগুলো বেস্ট হবে গিফট হিসেবে। আমি জাস্ট দেখছিলাম আর আপনাদের জন্য রেকর্ড করলাম। আসলে প্রায় সময় শপিংয়ে যাই, কিন্তু ইদানিং আমার মুডেও রেকর্ড করা পড়ে না, কারণ দেখা যায় তাড়াহুড়া করে আমি শপিং করে চলে আসি। আজকে টুকটাক প্রথমের দিকে একটু রেকর্ড করেছি, দেন ধুমসে শপিং করেছি, আর রেকর্ড করার সুযোগও পাইনি। আর এখানে আসার পরে বেশ কয়েকজন আপুর সাথে দেখা হলো, আমাদের লোকাল মিশিগানের। ওনারা আমার ব্লগ দেখেন, তো একজন আপু তো আমাকে দেখে মানে ওনার পুরা ফ্যামিলির সাথে পরিচয় করে দিয়েছেন, ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আপু, আপনার ব্লগ, আপনি যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে তো আর দেখছেন আপনি, আসলে আপনার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। তো আপুর একটা কথা শুনে আমার খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে আপু বলছিলেন যে আমার উমরা ব্লগ দেখে উনি ইন্সপায়ার্ড হয়েছেন, উনার ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য সাহস করেছেন। ভাইয়াকে নাকি বলছিলেন যে উমরাতে যাবেন, পরে ভাইয়া মানছিলেন না, পরে আমার ব্লগ দেখে বলছেন আপু যদি পারে তাহলে আমরাও পারবো। তো আসলে এরকম কমেন্ট না আমি প্রায়ই পাই যে আপু আপনার দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি, সাহস পেয়েছি। আমি জানি না আসলে কিভাবে কাকে উৎসাহ দিতে পেরেছি বা কি করতে পেরেছি, বাট যখন এরকম শুনি সত্যি মন থেকে ভালো লাগা কাজ করে। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া,
আপনারা যারা আমাকে সব সময় সাপোর্ট করে এসেছেন, আমার পাশে ছিলেন, সুখে দুঃখে একটা পরিবারের মতো হয়ে গিয়েছি আমরা। যদিও বা আপনাদেরকে আমি দেখতে পারি না, বাট সামহাও একটা কানেকশন ফিল করি যখন আপনাদের কমেন্ট সেকশনে কমেন্টগুলো রিড করি। এটাই আসলে আন্তরিকতা, আর কিছুই না। আর আমি সবসময় বলি, একটা সময় হয়তো আমার এই ভালো লাগা কাজ নাও করতে পারে ব্লগিংয়ের ক্ষেত্রে, তখন আমি আমার কমেন্টের মানে দেখব বসে বসে, আর আপনাদেরকে ফিল করব বা এই মোমেন্টগুলো আবার রিলিভ করব আর কি বলতে গেলে। তো এখানে কিন্তু বড় বড় হাঁড়ি পাতিল এসেছে, এগুলো একটু পাতলা টাইপের, বাট কোয়ালিটি বলবো না যে একদম টপ নচ, বাট মোটামুটি। যারা বড় সাইজের পার্টির জন্য এরকম বড় হাঁড়ি পাতিল খুঁজছেন তারা এখানে দেখতে পারেন। দাওয়াতের জন্য রান্না আমি বলবো তো আমরা একবার রান্না করে রেখে দিই, এই ধরনের রান্নার জন্য ঠিক আছে। আর প্রত্যেক দিনকার রান্নার জন্য হয় কি যে হাঁড়ি পাতিল একটু মজবুত হতে হয় বা টেকসই হতে হয়, দেখা যায় এভরিডে করলে ভালো। বাট এই ধরনের বড় হাঁড়িতে দেখা যায় বছরে 2 থেকে 3 বার হয়তো বা আপনি রান্না করলেন, আর এক হাতে রান্না করলে নষ্ট হবে না, সো এই জন্য পারফেক্ট। আর ননস্টিকের বা লাইট ওয়েট, কিন্তু অনেক পাতলা ছিল, আমি হাতে নিয়ে দেখেছি। আর এগুলো বড় বড় সাইজের, মনে করেন 15 জনের 20 জনের বিরিয়ানি করতে পারবেন, 40 জনের মতো গরু মাংস একসাথে রান্না করতে পারবেন, এরকম আর কি সাইজের, ঝোল টোল দিয়ে। তো বাসায় চলে এসেছি, বাজার করেছি অনেক, তো আর বাজার আজকে আর শেয়ার করছি না, তাড়াহুড়া করে এখন বাজার রেখে আমি হচ্ছে খাবার খাবো, এত হাংরি হয়েছি। আর আজরাকেও পিক আপ করে আসার সময় বাসায় নিয়ে এসেছি, আর এখানে এসে ঝটপট মোমোজ বানালাম। এই কয়দিন ধরে রাত্রে বেডে যাওয়ার পরে আমার সামনে জানি না বিভিন্ন গ্রুপ থেকে কেন জানি এই মোমোসের পিকচার আসে বা ডাম্পলিংয়ের পিকচারগুলো আসে। আর একজন আপু বাংলাদেশে মনে হয় বেড়াতে গিয়েছেন কক্সবাজারে, আর ওইখানে দেখেছে একটা ডাম্পলিং স্যুপের মতো খেয়েছেন। ও আল্লাহ, এটা দেখার পর থেকে আমার যে কি ক্রেভিং হচ্ছিল। তো ভাগ্যিস আমার ঘরে এই কিমচি ফ্লেভার ভেজিটেরিয়ান ডাম্পলিংগুলো ছিল। এটা আমি এইচ মার্ট থেকে নিয়ে এসেছিলাম। আমি প্রায় সময় এইচ মার্টে গেলে দেখা যায় একসাথে এরকম নিয়ে আসি। আপনারা মিশিগানে যারা আছেন এইচ মার্ট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আই থিঙ্ক 2টা লোকেশন আছে মিশিগানে। আর এই সসটা আমি কি করেছি, রসুনের মধ্যে টমেটো বাগার দিয়েছি বেশি করে, 4টা টমেটো দিয়েছিলাম, তারপরে পরে কাজু বাদাম দিয়েছিলাম, তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলটা যখন ভেসে উঠেছে তখনই আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর দ্যাটস ইট, আর কিছুই না, লবণ তো দিয়েছি স্বাদ মতো। আর এত মজার একটা সস হয়েছে, আদিয়ানো খেয়ে ভীষণ পছন্দ করেছে। আর উপর থেকে আমি হচ্ছে চিলি অয়েল, যেটা বা যে ক্রাশ চিলি অয়েল, যেটা চিলি দেয়া থাকে এগুলো আমি ওয়ালমার্ট থেকে নিয়ে আসি। আর হচ্ছে সেসেমি সিড অয়েল যেটা, সেটা একটু দিয়েছি, ব্যাস আর কিছুই লাগবে না, এত মজার সস। তো যাই হোক, এটা হচ্ছে কিন্তু পরের দিনের ব্লগ, আজকে রান্নাবান্না করছি। আজকে আজরাকও বাসায় আছে, তো দেখা যায় আমি যেদিন ওকে স্কুলে দেই এক এক দিন এক এক রকম কাজের উপর দৌড়ের উপর যায়। আর এই রেসিপিটা আমি সেলিনা রহমান আপুর ভিডিওতে দেখেছিলাম, আর দেখার পর থেকেই ভেবেছি না, এটা আমার মাস্ট ট্রাই করতেই হবে। কিছু কিছু রেসিপি থাকে দেখলে মনে হয় আচ্ছা থাক, লাগবে না, আর কিছু কিছু রেসিপি দেখে মনে হয় না এটা মজা হবে, এটা ট্রাই করতে হবে। তো কচুরমুখী আমার ফ্রোজেন ছিল ঘরে একটা প্যাকেট, তো ওইগুলো আমি ধুয়ে সামান্য হলুদ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এদিকে হচ্ছে কাচকি মাছের বড়া করব, এইটাও আমি মনে করেন টিকটকে বা ইউটিউবে দেখেছি, বাট আমার নিজের মতো করে রান্না করছি। আসলে এখন ওইভাবে রেসিপি ফলো করতে হয় না, নিজের মনের মতো করে বানিয়ে নেওয়া যায়। তো টকের জন্য আমি কিছু হচ্ছে চিংড়ি মাছ আর যে কাচকি মাছ এগুলো একটু সরিয়ে রাখছি, কারণ সেলিনা রহমান আপু দেখেছিলাম যে উনি একটু মিক্স মানে পাঁচমিশালি মাছ দিয়ে করেছেন, এটা নাকি উনার আম্মার রেসিপি। তো কাচকি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পেরেছেন কিভাবে ধুয়েছি, আমার কাছে এভাবে সহজ মনে হয়। আর এখন অনেকাংশে ময়লা কমে গিয়েছে, আগে এত এত ময়লা থাকতো, এটা আমি আগেও বলেছি। তো ঝাঁঝরিতে করে পানির মধ্যে এরকম দেখে দেখে মানে পরিষ্কার করাটা খুবই সহজ। আর এই কচুরমুখী টকের জন্য এখানে জলপাই ঘরে ছিল ফ্রেশ, সেটা কেটে নিয়েছি 3টার মতো এরকম। তো আমার মুখিটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি ভালো করে ডাল ঘুটনি দিয়ে ভেঙে নিচ্ছি। তো আপু বলেছেন যে একদম মিহি না করার জন্য, তো আমি একটু আধা ভাঙা টাইপের রেখেছি, আধা ভাঙাও না, লাইক পুরাপুরি ঘুটে দিয়েছি, বাট একটু ছাবড়া ছাবড়া যেটা থাকে আর কি এরকম রেখেছি। তারপরে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। তো আপু বলেছেন এনি কাইন্ড অফ টক আপনারা ইউজ করতে পারবেন, বাট আমার কাছে জলপাই ছিল আর আমার কাছে মনে হচ্ছিল যে এটা জলপাই দিয়েই বেস্ট হবে। তো আমি ঢেকে রেখে দিয়েছি যাতে করে জলপাইটা সফট হয়ে আসে, তেমন একটা সময় লাগবে না।
আর এদিকে হচ্ছে কাচকি মাছের মধ্যে বেশি করে পেঁয়াজ দিচ্ছি। আর এখানে আমার 2 ব্লক কাচকি মাছ আছে, ব্লকের যে মাছগুলো থাকে সেগুলো। আর পেঁয়াজ মনে করেন আমি 3টা পেঁয়াজ এখানে দিয়েছি, প্রায় 2 কাপের মতো এরকম পেঁয়াজ হবে। পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচামরিচ, এগুলো আন্দাজ করে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের কোনো মেছো যে একটা স্মেল সেটা না থাকে। আর যেহেতু পাকোড়া টাইপের হবে, এগুলোতে আসলে বেশি বেশি পেঁয়াজ, বেশি বেশি কাঁচামরিচ এগুলো দিলে মানে মশলার ফ্লেভারে মাছের স্মেলটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে করব, কারণ আমার রান্নার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে কোনো পাকোড়া টাইপের জিনিসে ময়দা দিয়ে ফেললেই না কেমন একটা মুশি ভাব চলে আসে। তো চেষ্টা করবেন শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে করতে। তো এদিকে আমার মনে হলো যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ আর কাসকি মাছ। আপনাদের কাছে যদি পাঁচমিশালি মাছ থাকে সেগুলো দিতে পারেন, বা বড় মাছকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিলেন। এখন হচ্ছে লবণটা আন্দাজ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আপু বলছিলেন যে 2-4টা কাঁচামরিচও দেয়া যায়, তো আমি বেশি দেইনি, ভাবলাম যে বেশি ঝাল করার দরকার নেই, 2-4টা দিলেই হবে। সো আমি 2টা দিয়েছি এরকম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর অল্প একটু ঝোলের পানি অ্যাড করছি, যেহেতু অলরেডি পানি ছিল। আর আপুর রেসিপিটা দেখেছিলাম যে একদম পাতলা টলটলা, তো আমিও ওইভাবে করেছি, একদম আবার পাতলা না, মানে দেখতেই পাচ্ছেন কেমন কনসিস্টেন্সি। আর এখন হচ্ছে বাগারটা দিব। বাগারের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। আর এই রান্নার তেলের মধ্যে যেভাবে ডাল বাগার দিতে হয় ঠিক সেভাবেই আর কি। রসুন আর হচ্ছে ছেঁচা পেঁয়াজ দিয়েছেন আপু, তো রসুন দিয়েছি বেশি করে আর ছেঁচা পেঁয়াজ দিয়েছি এর সম পরিমাণে, দিয়ে ভালো করে লাল করে ভেজে নিব। আর আমার এটা অ্যাডিশনাল মানে ইনগ্রিডিয়েন্ট বলতে গেলে আমি মেথি দিয়েছি 1 চা-চামচ। আমার কাছে যে কোনো টকে মেথি দিলে খুবই ভালো লাগে। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এদিকে আজরাক এসেছে, ও স্টিকার লাগিয়ে এসেছে হাতের নখে, আমাকে এসে দেখাচ্ছিল। ও বাসায় থাকলে যেটা করে আর কি, একটু পরপর ঘুরঘুর করে আমার পেছন পেছন। তো বাগারটা রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে পুরো দমে আমার মানে সব কিছু বলক চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে, তো এখন ঢেলে দিচ্ছি। আর এই মেথি দেওয়ার ফলে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার টকের মধ্যে মনে হয় যদি কেউ বলে এখন আমার ফেভারিট কোনটা, এখন থেকে এই কচুরমুখীর টক আমার ফেভারিট। আর মনে হয় না অন্য কোনো কিছু ফেভারিট হবে, এত মজার, মাশাল্লাহ। তো এখন হচ্ছে আমি আবার কাচকি মাছে চলে এসেছি, মানে এইভাবেই আমি আসলে রান্না করি, এদিকে একটু ওইদিকে একটু। তো আমি লবণ দিয়ে দিয়েছি আন্দাজ করে, চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম মরিচ, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চা-চামচ করে। তো আপনি যতটুকু নেবেন সেই আন্দাজে দিয়ে দিবেন। তো আমার একটু যেহেতু বেশি, সেই জন্য আমি একটু বেশি বেশি মশলা দিচ্ছি। আর হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, যাতে করে সব কিছু একসাথে আঠালো ভাব চলে আসে। যারা কিনা ডিম চাচ্ছেন না দিতে, না চাইলেও দিতে পারবেন, জাস্ট পানি দিলেও কিন্তু বাইন্ডিংটা আসে। এখন ভালো করে মুঠো করে করে একদম কচলে কচলে আমি এটাকে মাখিয়ে ফেলবো। আলাদা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডিম, তারপরে পেঁয়াজের পানি, তারপরে কাচকি মাছের যে একটা হালকা পাতলা পানি থাকে, সেগুলো মিলে একটা আঠালো মানে ডোয়ের মতো হয়ে যায়। তো সবার শেষে আমি এখানে রসুনের পাউডার দিয়ে দিচ্ছি, এটা আসলে আমার পরে মনে পড়েছে, আগে মনে পড়লে আগেই দিয়ে দিতাম। তো মনে হচ্ছিল যে একটু রসুনের গুঁড়া বা রসুন বাটা দিতে পারলে মাছের মধ্যে মেছো স্মেলটা চলে যাবে। সত্যি তাই হয়েছে, এই গার্লিক দেওয়াতে খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর সত্যি কথা বলতে আমার ঘরের কেউই টের পায়নি যে এটা মাছের মানে বড়া করে। ফালাক আদিয়ানের বাবাও বুঝেনি, আদিয়ান তো মাশাল্লাহ খুব শখ করে খেয়েছে, আমাকে বলছিল কাবাব। খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি বলেছি এটা কাবাব না, এটা মাছের বড়া। আসলে ইন্টারেস্টিং। তো যারা কিনা এখনও ট্রাই করেননি, আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজা হয়েছিল এটা। আর আমি অর্ধেক দিয়ে আজকে করছি, আর বাকি অর্ধেকটা হচ্ছে আপনার রেগুলার ফ্রিজে রেখে দিব। কোনো পানিও ছাড়েনি, কিছু ছাড়েনি, পরের দিনও সুন্দর করে মুচমুচে করে ভেজে নেওয়া গিয়েছে। আর চেষ্টা করবেন যখনই খাবেন একদম ফ্রেশ ভেজে ফ্রেশ খাওয়ার জন্য, এতে করে যে মুচমুচে ভাব সেটা ইনট্যাক্ট থাকবে। নয়তোবা নেতিয়ে যাবে বা সগি হয়ে যাবে, তখন আর ওই রকমটা মানে মজা পাবেন না গরম ভাতের সাথে যেই রকম মুচমুচা খেতে ভাল লাগে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে, দেখতে পেরেছেন তেল কতটুকু দিয়েছি, তারপর একটু সময় নিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি এপিট ওপিট করে ভেজে তারপরে তুলে নিয়েছি। আর আমার কাছে ভাত ছাড়াও কিন্তু এমনি এমনি খেতেও ভালো লেগেছে, আমি একটা খেয়ে ট্রাই করেছি, দেখি কেমন হলো। তো আসলেই খুবই মজা হয়েছে, আর সুন্দর করে ভেতরটাও হয়েছে যেহেতু একটু সময় নিয়ে ভেজেছি।
ইনশাল্লাহ এগুলো আমার রান্নার চ্যানেলে আলাদা করে আপলোড করার জন্য আমার প্ল্যান আছে। আর এদিকে আজরাক এসেছে কিচেনে, ও এখন ভাত খাবে না, অবশ্য ফালাক আসার পরে দেখা যায় ওদের দুইজনকে একসাথে খাইয়ে দিই। তো আমাকে বলছিল স্ন্যাক দেওয়ার জন্য, ও দেখেছে টিভিতে ব্রেড দিয়ে নিউটেলা দিয়ে সুশি রোল নাকি বানিয়ে দিব। তো এইভাবে ব্রেডের ভেতরে নিউটেলা লাগিয়ে রোল করে কেটে দিয়েছি। এটা সম্পূর্ণ ওর বুদ্ধি, হয়তো বা টিভিতে দেখেছে বা সামথিং, আমি জানি না, বাট আমাকে বলে বলে দিয়েছে এভাবে করো ওইভাবে করো। আমি ক্যান্ডেলটা অন করে দিয়েছি যাতে বাজে স্মেল চলে যায় রান্নার। আর আমি এমনিতে রান্না যখন স্টার্ট করি তখনই ক্যান্ডেল অন করে দিই, দেখা যায় ঘরে একটুও স্মেল থাকে না। তো এই তো আজকের মজাদার রান্না বান্না, মানে আজকে সত্যিই মজার রান্না হয়েছে। থাকে না যে কোনো দিন আমি খাই খাই না, বাট এনজয় করে খাওয়া। আজকে ওরকম দিন ছিল যে খুব এনজয় করেছি। টকটা দিয়ে ভাত মনে হচ্ছিল কম পড়েছে। আমি আসলে কি বলবো, এত মজার এই টক, যারা ট্রাই করেননি একবার ট্রাই করবেন। আমার কাছে খুবই নতুন একটা ইউনিক রেসিপি মনে হয়েছে। হয়তো বা অন্যান্য অঞ্চলে এগুলো খুবই মানে কমন খাবার, আমি জানি না, কখনো খাইনি, তো এই জন্য আমার কাছে মজা লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সেলিনা রহমান আপুকে আসলে এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। ওনার আসলে বেশ কয়েকটা রেসিপি আমার মানে খাওয়া পড়েছে যেগুলো সত্যি অনেক মজার। আর এটা হচ্ছে রাত্রেবেলা মিষ্টি ঘরের মিষ্টি খাচ্ছিলাম, দাওয়াতে আসার সময় ও নিয়ে এসেছিল। আর আপনারা যারা ওকে অর্ডার করেছেন মিশিগান থেকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার ডেসক্রিপশন বক্সে ওর পেজের লিংক দিয়ে দিব, যাতে করে যারা কিনা নিউ আছেন, এখনও ট্রাই করেননি ওর হাতের মিষ্টি, আপনারা ট্রাই করতে পারবেন। এখানে আজরাক সোনা পানি ফেলেছে, তো নিজে নিজে টিস্যু এনে চেষ্টা করছে ক্লিন করার জন্য। আমি বললাম হ্যাঁ তুমি ট্রাই করো, পরে না পারলে মামি আছি ক্লিন করে দিব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।